আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আই হোপ আপনারা সবাই ভালো আছেন। ভিউয়ার্স, আজকে আমি সলভেন্সি রেশিওর আরেকটা রেশিও আপনার ডেট সার্ভিস কাভারেজ রেশিও নিয়ে আলোচনা করব। তো আমার প্রিভিয়াস ভিডিওটা যদি দেখে থাকেন, আমি আমার প্রিভিয়াস ভিডিওতে আপনার ইন্টারেস্ট কাভারেজ রেশিও নিয়ে আলোচনা করছিলাম। তো ইন্টারেস্ট কাভারেজ রেশিওটার মাধ্যমে মেইনলি আপনার একজন লেন্ডার যখন সে কাউকে লোন দিয়ে থাকে, লোন দেওয়ার আগে ওই কোম্পানিটা তার যে আপনার ইন্টারেস্ট পেমেন্টগুলো আছে, এই ইন্টারেস্ট পেমেন্টটা কত ইজিলি বা কত কমফোর্টেবলি সে পেমেন্ট করতে পারছে, এই জিনিসটা সে অ্যানালাইজ করা হচ্ছে ইন্টারেস্ট কাভারেজ রেশিওটার মাধ্যমে। তো আজকে যে রেশিওটা নিয়ে আমরা আলোচনা করব, ডেট সার্ভিস কাভারেজ রেশিও, এটাও অনেকটা সেম, বাট এখানে আপনার ডিফারেন্সটা হচ্ছে আপনার ইন্টারেস্ট কাভারেজ রেশিওতে শুধুমাত্র আপনার ইন্টারেস্টটা কত কমফোর্টেবলি পে করতে পারছে এই জিনিসটা দেখে, আর ডেট সার্ভিস কাভারেজ রেশিওর মাধ্যমে আপনার ইন্টারেস্ট প্লাস যে প্রিন্সিপাল অ্যামাউন্টটা তাকে পে করতে হচ্ছে, ওই দুইটা মিলাই যে টোটাল ডেট সার্ভিসটা আছে, এই ডেট সার্ভিসটা সে কোম্পানিটা কত কমফোর্টেবলি বা কত ইজিলি সে পে করতে পারছে, এই জিনিসটা আপনার একজন ল্যান্ডার তাকে লোন দেওয়ার আগে এই জিনিসটা অ্যানালাইজ করে। যদি দেখে যে সে খুবই কমফোর্টেবল, তার পজিশনটা ভালো, তাহলে স্বাভাবিকভাবে তার সলভেন্সির অবস্থাও ভালো, তো সে অবশ্যই ওই আপনার কোম্পানিটাকে লোন দিতে মানে ইচ্ছুক হবে। তো আজকের ভিডিওতে আমি মেইনলি আপনার ডেট সার্ভিস কাভারেজ রেশিওটা কীভাবে ক্যালকুলেট করতে হয়, এই রেশিওটা দিয়ে আপনি কি বুঝতে পারবেন, এই রেশিওটা কি বলে, তারপর কারা এই রেশিওটা ইউজ করে, এরকম বিভিন্ন ডিটেলস নিয়ে আমি আলোচনা করব। তো আই হোপ ভিডিওটা আপনার জন্য হেল্পফুল হবে। যারা আমাকে ফার্স্ট টাইম দেখছেন, আমার নাম হচ্ছে রাহুল। আমি এই চ্যানেলটাতে আপনার অ্যাকাউন্টিং আর বিজনেসের বিভিন্ন টপিকস নিয়ে ভিডিও আপলোড করে থাকি। তো এই সাবজেক্টগুলো যদি আপনার কাছে রিলেভেন্ট হয়ে থাকে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রাখছেন আপনাকে অনেক ধন্যবাদ। সো ভিউয়ার্স, আমরা ইন্টারেস্ট কাভারেজ রেশিওর যে ফর্মুলাটা ছিল এটা কি দেখছিলাম, ওটা হচ্ছে আপনার অপারেটিং প্রফিট বা প্রফিট বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্সকে আমরা ইন্টারেস্ট এক্সপেন্স দিয়ে ভাগ করলে আমরা ইন্টারেস্ট কাভারেজ রেশিওর আপনার যে রেজাল্টটা ওইটা পেয়ে যেতাম। তো আজকে যে রেশিওটা নিয়ে আলোচনা করব, ডেট সার্ভিস কাভারেজ রেশিও, এটার ফর্মুলা হচ্ছে আপনার এটাতে আপনার অপারেটিং প্রফিট, এটা দুইভাবে করা যায়। একটা হচ্ছে আপনি সেম ইন্টারেস্ট কাভারেজ রেশিওর মতো আপনি অপারেটিং প্রফিটকে টোটাল ডেট সার্ভিস দিয়ে ডিভাইড করতে পারবেন, ভাগ করতে পারবেন। অথবা আরেকটা ফর্মুলা হচ্ছে আপনার আর্নিং বিফোর ইন্টারেস্ট ট্যাক্স ডেপ্রিসিয়েশন অ্যান্ড অ্যামর্টাইজেশন। এটা কি আমি এক্সপ্লেন করছি আরও ডিটেলসে। এটাকে আপনি টোটাল ডেট সার্ভিস দিয়ে ভাগ করতে পারেন। তো আমার কাছে মানে এই ফর্মুলাটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট মনে হয় অপারেটিং এক্সপেন্সের চেয়ে। আমার আর্নিং বিফোর ইন্টারেস্ট ট্যাক্স ডেপ্রিসিয়েশন অ্যান্ড অ্যামর্টাইজেশন এটা নেওয়াটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট মনে হয়, এই জন্য আমি এই ফর্মুলাটা ইউজ করছি। আপনি চাইলে যে কোনো একটা ফর্মুলা ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই, বাট যেটা মাথায় রাখতে হবে প্রিন্সিপাল, এটা হচ্ছে কনসিস্টেন্টলি আপনি যদি কম্পেয়ার করে থাকেন কয়েকটা কোম্পানির মধ্যে, সেম ফর্মুলাটাই আপনি ইউজ করবেন। তো এটা হচ্ছে মাথায় রাখতে হবে আর কি। তো আমি এখানে যে ফর্মুলাটা ইউজ করছি এটা হচ্ছে আর্নিং বিফোর ইন্টারেস্ট ট্যাক্স ডেপ্রিসিয়েশন অ্যান্ড অ্যামর্টাইজেশন, এটাকে আমি টোটাল ডেট সার্ভিস দিয়ে ভাগ করছি। তো টোটাল ডেট সার্ভিস হচ্ছে আপনার টোটাল ডেট সার্ভিস বলতে আপনার ইন্টারেস্ট প্লাস যে প্রিন্সিপাল অ্যামাউন্টটা পে করতে হয়, লোনের যে প্রিন্সিপাল অ্যামাউন্টটা, ওইটাকে মানে টোটাল ডেট সার্ভিস বলে আর কি, এই দুইটা মিলেই। এখানে আমরা ডিটেলসে দেখলে বুঝতে পারবো। যেমন এখানে একটা কোম্পানির ব্যালেন্স শিট দেওয়া আছে, ব্যালেন্স শিটে আপনার ব্যাংক লোন আছে হচ্ছে 5 লাখ টাকা। তো এই 5 লাখ টাকাটা সে এই কোম্পানিটা নিয়েছে হচ্ছে 2 বছরের জন্য, সাপোজ মনে করেন 12% ইন্টারেস্ট রেটে। তো এখন আমরা ইনকাম স্টেটমেন্টে যাই। ইনকাম স্টেটমেন্টে দেখেন আমরা যখন ইন্টারেস্ট কাভারেজ রেশিও করেছিলাম তখন আমরা কি নিয়েছিলাম, যে অপারেটিং প্রফিট যেটা আছে এটাকে আমরা জাস্ট ইন্টারেস্ট এক্সপেন্স দিয়ে ডিভাইড করে আমরা ইন্টারেস্ট কাভারেজ রেশিওর আপনার যে রেজাল্টটা ওইটা পেয়ে গিয়েছিলাম। তো এখানে আমি যে ফর্মুলাটা ইউজ করছি ডেট সার্ভিস কাভারেজ রেশিওর জন্য, এটা হচ্ছে আর্নিং বিফোর ইন্টারেস্ট ট্যাক্স ডেপ্রিসিয়েশন অ্যান্ড অ্যামর্টাইজেশন। তার মানে হচ্ছে আপনার এখানে অপারেটিং প্রফিট যেটা আছে এটা নিব, এটার সাথে আমার এখানে ডেপ্রিসিয়েশন যে ডেপ্রিসিয়েশনটা আমি লেস করছি ওই ডেপ্রিসিয়েশনটা অ্যাড ব্যাক করে দিব। আর যদি কোনো অ্যামর্টাইজেশন আমি লেস করে থাকি, কোনো অ্যামর্টাইজেশন যদি থেকে থাকে, ওইটাও আমি অ্যাড করে দিব। তো এটার কারণ হচ্ছে এটা যদি আপনি কম কনজারভেটিভ অ্যাপ্রোচ ফলো করতে চান, যদি মনে করেন একটা ব্যাংক সে লোন দেওয়ার আগে সে যদি একদম খুবই কনজারভেটিভ অ্যাপ্রোচ ফলো করতে চায়, সেক্ষেত্রে সে শুধু অপারেটিং প্রফিটটা নিতে পারে। তো সেক্ষেত্রে যে রেজাল্ট আসবে এটা খুবই কনজারভেটিভ একটা রেজাল্ট। তো ও যদি আরেকটু মানে কনজারভেটিভ না হয়ে সে যদি মানে চিন্তা করে যে না, যেহেতু আপনার ডেপ্রিসিয়েশন যেটা আছে এটা কিন্তু আপনার নন ক্যাশ এক্সপেন্স, এটা কিন্তু কোনো ক্যাশ এক্সপেন্স না, এটা একটা অ্যাডজাস্টমেন্ট, আপনার কিন্তু অ্যাকচুয়ালি ক্যাশ টাকা কিন্তু খরচ হচ্ছে না। তো এই জায়গায় যারা আপনার একটু লিবারেল অ্যাপ্রোচ ফলো করে তারা আপনার অপারেটিং প্রফিটের সাথে আপনার যদি কোনো ডেপ্রিসিয়েশন বা অ্যামর্টাইজেশন থেকে থাকে ওগুলো অ্যাড করে
এরপরে ওইটাকে আপনার টোটাল ডেট সার্ভিস রেশিও দিয়ে ডিভাইড করে সে আপনার ডেট সার্ভিস কভারেজ রেশিওটা ক্যালকুলেট করে। তো আমরাও সেম জিনিসটাই করব, যে এখানে যেহেতু আমরা কিনেছি আর্নিং বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্স, তার মানে হচ্ছে আপনার অপারেটিং প্রফিট, এটার সাথে এখানে আপনার দেখেন ডেপ্রিসিয়েশন আছে 80,000 টাকা। তো এই ডেপ্রিসিয়েশনটা আমরা তাহলে আপনার 3,10,000 টাকার সাথে অ্যাড করে দিব। তো আমরা এটার ক্যালকুলেশনটা করি। আমাদের অপারেটিং প্রফিট আছে 3,10,000 প্লাস হচ্ছে আপনার 80,000 টাকা, তাহলে টোটাল হচ্ছে 3,90,000 টাকা। ভিউয়ার্স, আমরা তো বুঝতে পারলাম আপনার ইবিআই টিডিআই এটা কোনটা নিব। এখন কথা হচ্ছে এই যে টোটাল ডেট সার্ভিস আছে এটা কোত্থেকে নিব। তো টোটাল ডেট সার্ভিসের মধ্যে আছে হচ্ছে আপনার ইন্টারেস্ট প্লাস আপনার প্রিন্সিপাল অ্যামাউন্টটা। তো ইন্টারেস্টের যে অ্যামাউন্টটা এটা আমরা ইনকাম স্টেটমেন্ট থেকে পেয়ে যাব। ইনকাম স্টেটমেন্টে আছে দেখেন ইন্টারেস্ট পেমেন্ট হচ্ছে 7,500 টাকা। তো এখন প্রিন্সিপাল অ্যামাউন্টটা কোথায় পাবো? প্রিন্সিপাল অ্যামাউন্টটা হচ্ছে এটা নর্মালি আমরা ক্যাশ ফ্লোতে গেলে এটা পেয়ে যাব, আপনার ক্যাশ ফ্লো ফ্রম ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিসে আমরা এটা পেয়ে যাব। আমরা মানে এখানে যে আপনার ব্যাংক লোনটা আছে 5 লাখ টাকা, এটা থেকে আমরা প্রিন্সিপাল অ্যামাউন্টটা বের করব। আমরা যদি বের করতে চাই তাহলে কীভাবে বের করব? তো এখানে যে 5 লাখ টাকা আছে মনে করেন এটা সে আপনার লোন নিয়েছে হচ্ছে 2 বছরের জন্য এবং তার ইন্টারেস্ট রেট হচ্ছে 12%। তাহলে আপনার 12% ইন্টারেস্ট রেটে তার প্রতি বছর ইন্টারেস্ট আসতেছে হচ্ছে 60,000 টাকা 5 লাখ টাকার মধ্যে। তো এখন 2 বছরের জন্য যেহেতু নিয়েছে তাহলে তাকে প্রতি বছর 2.5 লাখ টাকা করে প্রিন্সিপাল অ্যামাউন্ট তাকে পে করে ফেলতে হবে। তাহলে তার টোটাল ডেট সার্ভিস হচ্ছে আপনার যদি ইন্টারেস্ট 60,000 টাকা হয় আর আপনার যে প্রিন্সিপাল অ্যামাউন্ট এটা হচ্ছে যদি 2,50,000 টাকা হয়, তাহলে টোটাল 3,10,000 টাকা তাকে প্রতি বছর ডেট সার্ভিস হিসেবে পে করতে হচ্ছে ব্যাংকে। তো আমরা এখানে টোটাল ডেট সার্ভিসে নিয়ে আসবো হচ্ছে 60,000, তাহলে হচ্ছে আমাদের ইন্টারেস্ট অ্যামাউন্ট আর আপনার প্রিন্সিপাল অ্যামাউন্ট হচ্ছে 2,50,000 টাকা। তাহলে টোটাল হচ্ছে আপনার 3,10,000 টাকা আপনার টোটাল ডেট সার্ভিস। এই জিনিসটা আপনারা নর্মালি ইন্টারেস্টের অ্যামাউন্টটা আপনি ইনকাম স্টেটমেন্টে পেয়ে যাবেন, আর আপনার যে প্রিন্সিপাল অ্যামাউন্টটা এটা পেয়ে যাবেন হচ্ছে ক্যাশ ফ্লো স্টেটমেন্টে। তো এখন এটা ক্যাশ ফ্লো স্টেটমেন্টে কোথায় আছে আমি একটু দেখাই দিই, জিনিসটা আরও ক্লিয়ার হয়ে যাবে। ভিউয়ার্স, দেখেন এটা হচ্ছে আপনার বেক্সিমকো ফার্মার আপনার একটা কনসলিডেটেড স্টেটমেন্ট, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। তো এখানে আপনার প্রথমে যে স্টেটমেন্টটা আছে এটা হচ্ছে প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্ট। প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টে আমরা ফাইন্যান্স কস্টের মধ্যে আপনার ইন্টারেস্ট পেমেন্ট কত হয়েছে এটা আমরা পেয়ে যাচ্ছি। আর এরপরে আমরা যে প্রিন্সিপাল অ্যামাউন্টটা এটা যদি আমরা বের করতে চাই এটা পেয়ে যাব হচ্ছে ক্যাশ ফ্লো স্টেটমেন্টে। তো এখানে দেখেন এটা হচ্ছে আপনার ক্যাশ ফ্লো স্টেটমেন্ট বেক্সিমকো ফার্মার। তো ক্যাশ ফ্লো স্টেটমেন্টের মধ্যে আপনার ক্যাশ ফ্লো ফ্রম ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিসে দেখেন নেট ইনক্রিজ অথবা ডিক্রিজ ইন লং টার্ম বরোয়িংস এটা আছে, আর আছে হচ্ছে নেট ইনক্রিজ অ্যান্ড ডিক্রিজ ইন শর্ট টার্ম বরোয়িংস। মানে আপনার লং টার্ম লোন আর শর্ট টার্ম লোনের মধ্যে আপনি প্রিন্সিপাল অ্যামাউন্ট কত পে করছেন এই দুইটা আপনার আলাদা আলাদা করে দেওয়া আছে। তো এই দুইটা মিলাই হচ্ছে আপনার টোটাল প্রিন্সিপাল অ্যামাউন্ট। তো ভিউয়ার্স দেখেন এই যে ক্যাশ ফ্লোতে আপনার লং টার্ম আর শর্ট টার্ম দুইটা আলাদা করে দেওয়া আছে। তো এটা অনেক সময় আপনার একসাথেও দেওয়া থাকে, আপনার বরোয়িংসের এগেনস্ট আপনি কত রিপেমেন্ট করছেন এটা একসাথে দেওয়া থাকে। তো আপনি ক্যাশ ফ্লোতে গেলে প্রিন্সিপাল অ্যামাউন্ট কত পে করছে এটা আপনি পেয়ে যাবেন ফাইন্যান্সিং আপনার ক্যাশ ফ্লো ফ্রম ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিসে। তো আই হোপ এই জিনিসটা বুঝতে পারছেন। তাহলে আমরা আগে জায়গায় ফিরে আসি। তাহলে আমরা এখানে আপনার ইবিআই টিডিএ এটাকে যদি টোটাল ডেট সার্ভিস দিয়ে ডিভাইড করি, আমরা যে রেজাল্ট আসতেছে এটা হচ্ছে প্রায় 1.26। এখানে যে রেজাল্টটা আছে 1.26 এটা হচ্ছে তার যে আপনার আর্নিংসটা আছে এটা তার টোটাল ডেট সার্ভিসের প্রায় 1.26 টাইমস বেশি। তো এটা যদি 1-এর চেয়ে কম হয় সেক্ষেত্রে আমরা মানে এটা বোঝা যায় যে এই কোম্পানিটা এনাফ রেভিনিউ জেনারেট করতে পারতেছে না, যার মাধ্যমে সে তার যে টোটাল ডেট সার্ভিসটা আছে মিনিমাম ওই সার্ভিসটা পে করার মতো সে এনাফ রেভিনিউ জেনারেট করতে পারতেছে না। তো ওই ক্ষেত্রে যারা ল্যান্ডার আছে তারা প্রিফার করা হচ্ছে তার যে রেশিওটা এটা মিনিমাম 1 থেকে আপনার 1.5-এর মধ্যে থাকুক, এটা তারা মানে প্রিফার করে যখন কাউকে লোন দেয়। তো এর চেয়ে যদি কম হয় তারা স্বাভাবিকভাবে লোন দিতে চাইবে না, কারণ এটা একটা রিস্কি জায়গা হয়ে যাবে লোন দেওয়ার জন্য।
আর এর চেয়ে যদি বেশি হয় স্বাভাবিকভাবে তখন ওই কোম্পানির কাছে একটা কম্পিটিটিভ একটা অ্যাডভান্টেজ থাকবে। স্বাভাবিকভাবে তার যদি সলভেন্সি অবস্থা ভালো হয়, ব্যাংকও চাইবে তাকে লোন দিতে, তখন সে একটা মানে কম্পিটিটিভ ইন্টারেস্ট রেট নেগোশিয়েট করতে পারবে। তার যে ব্যাংক আছে ব্যাংকের সাথে একটা কম্পিটিটিভ ইন্টারেস্ট রেটে সে লোন নিতে পারবে। তারপর লোনে অন্যান্য যে টার্মসগুলো আছে ওগুলোও সে ভালো করে নেগোশিয়েট করতে পারবে, যেহেতু তার সলভেন্সির অবস্থা ভালো। সে একটা মোটামুটি একটা গ্যারান্টি আছে সে পে করতে পারবে। তো তার একটা মানে কম্পিটিটিভ অ্যাডভান্টেজ থাকে, ব্যাংকের সাথে বিভিন্ন ইস্যু নিয়ে সে নেগোশিয়েট করতে পারে, একটা নেগোসিয়েশন পাওয়ার থাকে তার কাছে। তো ভিউয়ার্স, ল্যান্ডাররা আপনার এই যে আপনার ডেট সার্ভিস কভারেজ রেশিও, এটা মানে আমি তো বললাম যে 1 থেকে 1.5 তারা প্রিফার করে। এই জিনিসটা ম্যাক্সিমাম ক্ষেত্রে ডিপেন্ড করে হচ্ছে আপনার ওই জায়গার যে মাইক্রো ইকোনমিক ওইটার উপর। যদি এরকম হয় যে ইকোনমি আপনার গ্রো করতেছে, গ্রোয়িং স্টেজে আছে ওই দেশের ইকোনমি, সেক্ষেত্রে আপনার এই ধরনের লোন অ্যাভেলেবেল থাকে, তখন ল্যান্ডাররা মানে কম, যদি ডিএসসিআর হয়, ডেট সার্ভিস কভারেজ রেশিও যদি কমও হয়, সেক্ষেত্রে তারা জিনিসটা মানে কনসিডার করে, তখন তারা লোন দিতে আগ্রহী থাকে যদি ইকোনমিক গ্রোয়িং স্টেজে থাকে। বাট যদি এরকম হয় যে ইকোনমিক অবস্থা খারাপ বা আপনার একটা ম্যাচুরিটি স্টেজে আছে, এটা মানে গ্রোয়িং স্টেজে নাই, মোটামুটি একটা স্টেজে আছে, সেক্ষেত্রে আপনার অবশ্যই একটা ল্যান্ডার চাইবে মিনিমাম 1 থেকে 1.5, এর চেয়ে বেশি হলে ভালো, টাইমস আপনার ডেট সার্ভিস কভারেজ রেশিও থাকার জন্য। সো ভিউয়ার্স, আই হোপ আপনারা বুঝতে পারছেন ডেট সার্ভিস কভারেজ রেশিওটা কীভাবে ক্যালকুলেট করতে হয়, এই জিনিসটার মাধ্যমে কী বোঝা যায়। তো এই ভিডিও রিলেটেড যদি কোনো কোয়েশ্চেন্স থাকে আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারেন, আমি ইনশাআল্লাহ চেষ্টা করবো রিপ্লাই দিতে। ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে অন্য একটা টপিক নিয়ে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।